স্বাগত। 1 ঘন্টার বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। দেশে একদিনে সর্বোচ্চ ৫,১৮১ করোনা রোগী শনাক্তের রেকর্ড, আরও ৪৫ মৃত্যু, সংক্রমণ রোধে 18 নির্দেশনা। ঢাকায় সংঘর্ষ সহিংসতার ঘটনায় 5 মামলা, হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি বিএনপির, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনা শনাক্তের সংখ্যা সব রেকর্ড ছাড়ালো। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে ৫,১৮১ রোগী, যা দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে সর্বোচ্চ। ফেব্রুয়ারির তুলনায় মার্চে রোগী বেড়েছে 7 গুণ। 29 জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষা। করোনার লক্ষণ উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য এসেছেন তারা। পরীক্ষা করাতে না পেরে ফিরেও যাচ্ছেন কেউ কেউ। এমন অবস্থা বেশিরভাগ সরকারি হাসপাতালেই। গত বছর করোনার সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছিল 18,000। রোববার এই রেকর্ড ভেঙে নমুনা পরীক্ষা হয়েছে 28,688। এতে শনাক্ত 5,181 জন, যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ। অথচ 1 মাস আগেও শনাক্তের সংখ্যা ছিল 300-র কিছু বেশি। এটা হচ্ছে রীতিমতো জাম্পিং, লাফিয়ে লাফিয়ে যাওয়া। তো লাফিয়ে লাফিয়ে যাওয়ার স্ট্যাটিস্টিক্স কিন্তু বাংলাদেশ গত বছর ছিল না। আপনি দেখবেন যে একটা 2,000, 3,000, 4,000, এখনকার সময় দেখবেন যে আপনি প্রেডিক্ট করতে পারছেন না যে আজকে 5,000 হলো, তো আগামীকালকে কি আরও 7,000 হবে কিনা না। তার মানে জাম্পটা চিন্তা করেন। এই জন্য আমি বলবো আমরা অত্যন্ত ক্রান্তিকাল একটা পার হচ্ছি। ফেব্রুয়ারির শেষ 20 দিনে 7,000 রোগী শনাক্ত হলেও এ মাসে তা 44,000। শনাক্তের হার 2 থেকে হয়েছে 18%। সবচেয়ে বেশি রোগী ঢাকায় হলেও উদ্বেগজনক হারে বাড়ছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, মুন্সিগঞ্জ সহ 29 জেলায়। এসব জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক লক্ষ্য হচ্ছে সংক্রমণের যে চেইনটি আছে, ট্রান্সমিশন যেভাবে হচ্ছে সেইটিকে মানুষ থেকে মানুষের কাছে যাচ্ছে। মানুষের সমাবেশকে যদি আমরা নিরুৎসাহিত করতে পারি, গণপরিবহনের চলাচলগুলোকে যদি সীমিত করা যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে চলমান যে সংকটটি, সংক্রমণের যে ঊর্ধ্বগতি, সেটিকে আমরা রুখে দিতে পারবো। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প দেখছে না স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। যদি আমরা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে চাই, একজনের থেকে আরেকজনের সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে চাই, চেইনটাকে ভাঙতে চাই, আমাদের প্রত্যেককেই আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শতভাগ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 45 জন, যা গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিনগত পরিবর্তনের কারণে ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি। গবেষণায় করোনার নতুন ধরন মিলেছে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান। সকালে রাজধানীতে অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ ARB আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান মন্ত্রী। আমরা জিনোম সিকোয়েন্সিং করেও দেখছি যে একটু একটু বদলে যাচ্ছে জিনিসটা। আগে যেমন আপনাদেরকে বলেছিলাম যে মাইল্ড সেটা বদলে গেছে। এখন কিছু কিছু জায়গায় আসছে যেটা বেশ কঠিন অবস্থার দিকে হয়তো ফেলে দিতে পারে। আপনারা বি কেয়ারফুল, আই টেল ইউ। এটা কিন্তু ওই যে অনেকে আমরা ইঞ্জেকশন নিচ্ছি বা টিকা নিচ্ছি বলে আমরা কিন্তু মানে একদম ডাকাত বুকা হয়ে যাব যে আর কোনো কিছু হবে না, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ সহ নতুন 18টি নির্দেশনা জারি করেছে সরকার। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন মাঠে তৎপর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে করোনা বাড়ায় স্থগিত হয়েছে 40তম BCS এর মৌখিক পরীক্ষা। মাসখানেক ধরে দেশজুড়ে অস্বাভাবিক হারে বেড়েছে করোনা সংক্রমণ। করোনার বিস্তার রোধে 2 সপ্তাহের জন্য জারি করা হয়েছে 18টি নির্দেশনা। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জারি হয়।
পরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকায় সব ধরনের সামাজিক অনুষ্ঠান নিরুৎসাহিত করা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা সহ আপাতত বন্ধ থাকবে ওয়াজ মাহফিলও। বিভিন্ন অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান অথবা ওয়াজ মাহফিল বা এরকম যে বিষয়গুলি আছে জনসমাগম ঘটে, সেগুলো পুরোপুরি উচ্চ সংক্রমণযুক্ত এলাকাটায় যেগুলো আছে সেগুলোখানে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। করোনার মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা খোলা রয়েছে। নতুন নির্দেশনায় কওমি সহ সব মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। কওমি সব মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠান সেটি এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। স্পষ্ট কথা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সব জায়গায় বন্ধ থাকবে। অপ্রয়োজনে ঘোরাফেরা বন্ধ ও রাত 10টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থাও। আমাদের প্রশাসনে, পুলিশ প্রশাসন কাজ করবে এখানে, এবং 10টার পরে সীমিত করা, মানে এমন জরুরি কাজ ছাড়া। 10টার পরে অনেক পেশেন্ট থাকতে পারে, এমন কোনো জরুরি কাজ, কিন্তু জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনে কেউ যাতে 10টার পরে বাইরে না যায়, সেটি আমরা নিশ্চিত করব। প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস ও শিল্প কারখানা চলবে 50% জনবল দিয়ে। এছাড়া গণপরিবহন ও হোটেল রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার 50% বেশি মানুষ যেতে পারবে না বলে জানিয়েছে সরকার। 50% আমাদের জনবল নিয়ে অফিস কলকারখানাগুলো, সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমাদের জনবল সেখানে উপস্থিত থাকবে। বাকি জনবল বাসায় থেকে আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে অফিসে কানেক্টেড থাকবেন। তবে এই মুহূর্তে সাধারণ ছুটি ঘোষণার চিন্তা সরকার করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমরা সংক্রমিত না হতে পারি সকলকে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে করোনা সংক্রমণ রোধে সরকার 18 দফার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আপনি জানেন, বলা হচ্ছে যে সবকিছুই চলবে কিন্তু সীমিত আকারে চলবে। এটি কতখানি বাস্তবসম্মত আর বাস্তবায়নযোগ্য কিনা? হ্যাঁ, ধন্যবাদ। গত বছরের করোনাকে যদি আমরা বন্যার তোড়ের সাথে তুলনা করি, তাহলে এবার যে করোনাটা আসছে এটি হচ্ছে সুনামির মতো। আমরা লক্ষ্য করেছি সংক্রমণের গতি যে হারে বাড়ছে, যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে সেই নির্দেশনার ধরনটা কিন্তু এই গতির সাথে পাল্লা দিয়ে করোনার সংক্রমণকে থামানোর জন্য উপযুক্ত না। যেমন ধরুন, জনসমাবেশ ইত্যাদি ইত্যাদি নিরুৎসাহিত করা হবে। আমরা মনে করছি সভা সমাবেশ, ভিড় হয়, মানুষ একত্রিত হয়, এমন সমস্ত কিছু নিষিদ্ধ হওয়া উচিত, স্থগিত হওয়া উচিত। যেমন ধরুন, বিসিএস এর পরীক্ষাটি বন্ধ হলো, কিন্তু মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু এখনো সেটি বহাল রয়েছে। মেলা চলছে, বিনোদন কেন্দ্রগুলোকে এখনো বন্ধ করা হয়নি। রাতের বেলা 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা উচিত, এবং হট স্পট গুলোকে চিহ্নিত করে এলাকা ভিত্তিক লকডাউন দেওয়া দরকার। এবং শুধু তাই নয়, বিপণী বিতান যেগুলো রয়েছে, শপিং মল, সেখানে 6 ঘন্টার জন্য খোলা রাখা উচিত। বাংলা একাডেমির বই মেলা চলছে, এটি স্থগিত হয়ে যাওয়া উচিত। এরকম যে অনেক কিছু রয়েছে আমরা লক্ষ্য করছি। ভাষাটার মধ্যে নিরুৎসাহিত করা হচ্ছে, মানা করা হচ্ছে, এরকম না। এটাকে এখন কঠোরভাবে দমন করতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা 5,000 এর বেশি অতিক্রম করেছি, এবং যে ধরন এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটা কিন্তু যে কোনো সময় একটি মহা বিপর্যয়ের দিকে আমাদের ধাবিত করতে হবে। অতএব আমাদের এই সময়ের একদিন দেরি মানে সময়ের 1 ফোরের জায়গায় অসময়ের 10 ফোর দিয়েও কিন্তু আমরা শেষ করতে পারবো না। অতএব আমাদেরকে ক্রমান্বয়ে নয়, দ্রুত একটি কঠোর জায়গায় যেতে হবে। প্রয়োজন পড়লে আমরা সার্বিকভাবে লকডাউনের কথা ডাক্তার লেলিন চৌধুরী, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনটি বলা হয়েছে, এবং বাসগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে হবে। গত বছর যখন আমরা দেখেছি যে করোনা সংক্রমণ তুঙ্গে, তখনও কিন্তু এমন নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আমরা মানতে দেখিনি। এবার কি সেটি সম্ভব হবে? দেখুন, গত বছর যেটি হয়নি আমরা কিভাবে ভাবতে পারি এবছর সেটি সম্ভব হবে? বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ করা, এটি হয় নাকি? চট্টগ্রামে সমস্ত সভা সমাবেশ স্থগিত, সারা দেশে হলে কি অসুবিধা? যদি দেশে 15 দিন কোনো রাজনৈতিক সভা না হয়, সামাজিক কোনো সভা না হয়,
বিয়ে যদি 15 দিন পিছিয়ে যায় এমন কি অসুবিধা? আর যদি বিয়ে হতেই হয়, যদি 10 জন 20 জন লোক উপস্থিত হয় তাহলে কি অসুবিধা? বাংলা একাডেমির বই মেলা না হলে কি দেশ অজ্ঞানতার অন্ধকারে দূরে যাবে? মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা 15 দিন পিছিয়ে গেলে কি অসুবিধা হবে? বিপণী বিতান যদি 6 ঘন্টা বন্ধ রাখা হয় তাহলে তো অন্তত মানুষগুলো তারা চলতে পারবে, লোকের জনসমাগম চলবে তো। অন্যদিকে আপনি দেখেন যে অপ্রয়োজনীয় ভাবে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে, সেক্ষেত্রে কারফিউ দিলে মানুষ মনে করবে আসলেই বিষয়টা কঠোর, তারা বেরোবে না। একটা বিষয় মনে রাখতেই হবে, সেটি হচ্ছে মানুষকে অনেক দিন উৎসাহিত করা হয়েছে, এবার বাধ্য করতে হবে। বাধ্য না করলে কিন্তু আমরা মানুষজনকে পুরো বিষয়টার যে বার্তা, কঠোর যে বার্তাটি, কারণ রোগটাও কঠোর গতিতে যাচ্ছে, বার্তাটাও কঠোর হতে হবে। এই দুইয়ের মধ্যে যদি সমন্বয় সাধন করা না যায় তাহলে কিন্তু করোনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এ কারণেই স্বাস্থ্যবিধি মানাটা শাস্তি দেওয়া, আইনি কি দেয়া হবে? হ্যাঁ, যদি কেউ মাস্ক না পরে যায় তাকে 5টা বেত্রাঘাত করা হবে, সাথে জরিমানা করা হবে, অথবা 1 দিনের জেল দেওয়া হবে। এরকম কতগুলো কঠোর জায়গায় যেতে হবে। একই সাথে আমরা বুঝতে পেরেছি। ডাক্তার লেলিন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 11 এপ্রিল স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ স্থগিতের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী 1 এপ্রিল কমিশনের পূর্ণাঙ্গ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্র জানায়, মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকার 18টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর উপনির্বাচন, 371টি ইউনিয়ন পরিষদ ও 11টি পৌরসভায় 11 এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য ছিল। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছাতে পারে। 43তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা 31শে মার্চ থেকে বাড়িয়ে 30 জুন করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 30 জুনের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্যে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এই নিয়ে 2 দফা বাড়ানো হলো 43তম বিসিএস এর আবেদনের সময়সীমা। এর আগে 27 জানুয়ারি আবেদনের শেষ তারিখ পরিবর্তন করে 31শে মার্চ করা হয়েছিল। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। রাজধানীতে জনসমাগম হয় এমন স্থানগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও মাস্কের ব্যবহার নেই বললেই চলে। সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীর কাউরান বাজারের পাইকারি বাজার, প্রতিদিন ভোর থেকেই অসংখ্য মানুষের ভিড়, অথচ সিংহভাগই স্বাস্থ্যবিধির ধার ধারে না। তরুণ থেকে শুরু করে বয়স্ক, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা সবার মাঝে। কথা কমন লাগে, এই কারণে আমরা মাস্ক ব্যবহার করি না। মাস্ক আমরা সময় পকেটে রাখি, সারা রাতি পড়া থাকি, যখন বেচা কিনা করি কথা বলা যায় না। আসলে আমাদের নিজেদের সতর্ক থাকা উচিত, কিন্তু আমরা থাকতেছি না রে, থাকবো দেখা যায়, রিসেন্টলি দেখা যায়। নানা কাজে বাইরে বের হওয়া মানুষগুলো মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক না পরে গা ঘেঁষাঘেঁষি করে চলাচল করছেন অনেকে। গণপরিবহনগুলোও মানছে না স্বাস্থ্যবিধি। যেখানে করোনা সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে হিসেবে আমাদের সচেতন হওয়া উচিত। আসলে সরকার বললে না, আমরা নিজেরা যদি সচেতন না হই। মাস্ক পরতেই হবে, তো টিকা নেওয়ার পরও মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে। আর আপনার আরও আগ থেকে আরও একটু সচেতন হতে হবে। একই অবস্থা রাজধানীর মার্কেটগুলোতেও। সংকট নিরসনে যান চলাচল সীমিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কঠোর হতে হবে, আগের মতো ভ্রাম্যমাণ আদালত চালু করতে হবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। সেটা হাটবাজার হোক, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রোগ্রাম হোক, ধর্মীয় প্রোগ্রাম হোক, সেগুলোতে বাধ্য করতে হবে। দেশের পুরো জনগোষ্ঠী টিকার আওতায় আসার আগ পর্যন্ত পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্লজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 গুণেরও বেশি করোনা নমুনা নিয়েও পরীক্ষার চাহিদা মেটাতে পারছে না রাজধানীর বিভিন্ন হাসপাতাল। দীর্ঘ লাইনের কারণে ভুক্তভোগীরা নমুনা দিতে ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ভোগান্তি কমাতে নমুনা পরীক্ষার কেন্দ্র বাড়ানোর দাবি তাদের।
একটি বেসরকারি হাসপাতালের দন্ত চিকিৎসক মুনতাসির কাদের মজুমদার স্ত্রীর জ্বর কাশির উপসর্গ থাকায় পরীক্ষার জন্য 4 দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়ে সরাসরি চলে এসেছেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও পরীক্ষা করাতে না পারায় ক্ষোভ জানান তিনি। বিগত 4 দিনে কোনো স্লট খুঁজে পাইনি, তো আজকে 5th ডে, আজকে ট্রাই করছি। আজকে একটু সাধারণ কোটাও ট্রাই করেছিলাম, তো পাইনি। পরে এখন এসে ভাইদেরকে একটু রিকোয়েস্ট করছি। আমি অন্য কোটায় একটা রেজিস্ট্রেশন করেছিলাম, তো ওনারা সেটা হয়তো বা অ্যালাউ করবেন না, সেক্ষেত্রে আমাকে হয়তো আরেক দিনের জন্য আসতে হবে আর কি। একই রকম অভিযোগ নিয়ে ভিড় করছেন অন্যরাও। কোভিড টেস্টের রিপোর্ট তো এখন না ছাড়ানো ভর্তি নিবে না, কিন্তু এখানে আমি সকাল 8টা থেকে ঘুরতেছি যে কোভিড টেস্ট করা, এখানে ওরা বলতেছে অনলাইন করতে হবে, কিন্তু এখন উনি তো অনলাইন বুঝে না কিছু। এখন এটা তো আমাদের অনেক ভোগান্তি পড়তেছে। এটার মানে পরিধিটা আরেকটু বাড়ানো যেত, আরো বেশি মানুষ যদি সুযোগ পেতেন তাহলে অনেক বেশি হেল্পফুল হতো সবার জন্য। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আগে যেখানে 200 থেকে 250 জনের পরীক্ষা করানো হতো, গত 10 দিন ধরে নমুনা নেওয়া হচ্ছে 600-র বেশি। তারপরও চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। একই অবস্থা অন্যান্য হাসপাতালেও। নমুনা নেয়ার পরিমাণ বাড়ালেও চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না কর্তৃপক্ষ। আমাদের হাসপাতালেও কিন্তু এখন ভর্তি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, করোনা রোগীর ভর্তির সংখ্যা, যার ধরুন আমরা তারই পরিপ্রেক্ষিতে আমাদের আগে 100 বেড চলমান ছিল, আমরা কিন্তু অলরেডি 50 বেড বাড়াইছি এবং আরও 50 বেড মানে মোট 200 বেড করোনার জন্য করতেছি। আর পরীক্ষাও আগে হয়তো 20-30টা হইতো, এখন আমাদের এমনও হয় যে 250-300 পর্যন্ত এরকম রোগীরই হইতে হয়। সংক্রমণ বাড়ায় সারা দেশে গত 24 ঘন্টায় 28,195 নমুনা পরীক্ষা করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে টানা কয়েকদিনের হামলা ও সহিংসতার ঘটনায় মোট 5টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অন্তত 1,500 মানুষকে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 40 জন। এছাড়া এসব ঘটনায় সাইবার অপরাধের ধারায় নতুন মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে থেকেই মোদীর সফরের বিরোধিতা করছিল বিভিন্ন দল ও সংগঠন। এর মধ্যে বৃহস্পতিবার মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। শুক্রবার জুমার নামাজের পর রণক্ষেত্রে পরিণত হয় বাইতুল মোকাররম এলাকা। এসব ঘটনায় সংঘর্ষ, মারামারি, ভীতি প্রদর্শন, সরকারি কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগে শাহবাগ, যাত্রাবাড়ী, পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা হয় মামলা। শুক্রবারে যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছিল সেই মামলা রুজু হয়েছে, বাট মামলার আসামিদেরকে এখনও কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারিনি। বৃহস্পতিবার একটা ঘটনা ঘটেছিল শাপলা চত্বরে, যেটা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে হয়েছিল এবং তারা পুলিশের উপর চড়াও হয়। সেই ঘটনায় মামলা রুজু হয়েছে এবং সেখানে আমরা 33 জনকে গ্রেপ্তার করেছিলাম। হেফাজতে ইসলাম ছাড়া অন্যান্য সংগঠনও এসব সহিংসতার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। শুধু সরাসরি সহিংসতা নয়, অনলাইনে উস্কানি দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। শুধু নির্দিষ্ট কোনো দল বা এটা আমরা এখানে এর বাইরে তাদের ঘাড়ে বন্দুক রেখে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি, দেশ বিরোধী অপশক্তি, তারাও কিন্তু ভিতরে সামিল হয়েছে বলে আমরা অনুমান করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ফুটেজের মাধ্যমে সেগুলো প্রমাণ পাচ্ছি। ঘটনাস্থল ও আশেপাশে সিসিটিভির ফুটেজ, ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করার কাজ চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় হেফাজতের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সোমবার সকাল থেকে খুলেছে দোকানপাট, স্বাভাবিক যানবাহন চলাচলও। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় এখনও মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্র, শনি ও রোববার পরপর 3 দিন হেফাজতের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। শহর জুড়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। 1-1.5-2 ঘন্টা ভাঙচুর, আবার এই হাসপাতালেতে পানি দিচ্ছে না, এই গিয়া জানি কি ভাঙচুর করছে, অনেক লোক। প্রশাসন একেবারেই ব্যর্থতার পরিচয় দিছে। প্রশাসন যদি সক্রিয় থাকতো নিশ্চয়ই শহরে এই ধরনের ঘটনা ঘটতো না। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সকাল থেকে খুলেছে দোকানপাট, স্বাভাবিক সড়ক ও রেলপথে যোগাযোগ। জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
শুক্রবারের ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 5টি মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শনি ও রোববারের ঘটনায়ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন পত্রিকায় ছবি এসেছে, অনেকেই মোবাইল ফোনে ছবি ধারণ করেছে। সেই ছবিগুলো নিয়ে একেবারে যারা সুনির্দিষ্টভাবে পার্টিসিপেট করেছে তাদেরকেই আমরা চিহ্নিত করব। এদিকে টানা 2.5 দিন বন্ধ থাকার পর স্বাভাবিক চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল। রোববার রাতে সরানো হয়েছে সড়কের প্রতিবন্ধকতা। গতকালকে 10টার পর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়ক পুরোপুরি সচল, আর এখন হাটাজারি সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো সমস্যা বা উত্তেজনা নেই। স্বাভাবিক কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরিস্থিতিও। সাইনবোর্ডে যেই তানোর প্রাইসে দেখলাম খুব দামি দামি ব্র্যান্ডের বাসগুলো নষ্ট করছে বাড়ি দিয়ে কইরা। কোন দলে যাই চলে ঠিক আছে, সাধারণ মানুষের ক্ষতিটা বেশি হয়। যারা এই শতাধিক গাড়ি ভাঙচুর করলো, বেশ কিছু গাড়ি আগুন দিয়েছে, সাংবাদিক ভাইদেরকে আহত করেছে, সামনে গাড়ি পুড়েছে, তাদেরকে কোনো ধরনের ছাড় দিব না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বসানো হয়েছে চেকপোস্ট। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য নাচনি, কাশীপুর ও চণ্ডীপুর গ্রাম। খাবারের অভাবে নারী শিশুরা, তবে পুলিশ বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত 17 মার্চ শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 50 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 1,500 মানুষের বিরুদ্ধে 2টি মামলা হয়। মামলার পর থেকে পাশের নাচনি, রাধানগর ও কাশীপুর গ্রামে দেখা দিয়েছে গ্রেফতার আতঙ্ক। অধিকাংশ বাড়ির পুরুষ সদস্যরা বাড়ি ছাড়া হওয়ায় খাবার সংকটে শিশুদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। আমার 10টা সন্তান, আজকে 4-5টা দিন ধরে আমার বাচ্চাদের পেটে কোনো দানা পানি নেই। এর পরে তার বাপ দেখুন দেশে আছে, তাও খোঁজ নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে তদন্তের নামে যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয় তা নিশ্চিতের অনুরোধ তাদের। গরু মরতেছে, ঘাসে মানুষ মরে বাতে, বাচ্চা কারা খানি দিতে পারি না, অসুখে মরতেছে, ওষুধ খাওয়াইতে পারি না, আমরা কি করে বাঁচতাম। নিরপরাধ কাউকে হয়রানি করা হয়নি বলে দাবি পুলিশের। সুনামগঞ্জে কোনো ইনোসেন্ট ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি নাই, হয়রানি করি নাই। এর আগেও অনেক মামলা হয়েছে। সুনামগঞ্জ যেহেতু হাওড় বেষ্টিত এলাকা, এখানে এই ধরনের মামলা হয়ে থাকে। একটা উদাহরণও নাই কোনো নিরীহ মানুষকে হয়রানি করা। আনুমানিক একটা সংখ্যা আসছে। মামলাটি যেহেতু তদন্তের দিন, তদন্তের পরে যাদের নাম আমরা কনফার্ম হইতে পারবো তাদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করব। নোয়াগাঁও গ্রামে হামলা ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে উত্তর মহানগর বিএনপি। সমাবেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানুষের রক্ত ঝরানোর সমালোচনা করেন বিএনপি নেতারা। তারা বলেন, হেফাজতের প্রতিবাদ কর্মসূচিতে বিএনপির ইন্ধন আছে বলে সরকার দলীয় নেতাদের অভিযোগ মিথ্যা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী মতকে এভাবে দমনপীড়ন করে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। আওয়ামী লীগ সরকারের পদত্যাগও দাবি করেন তিনি। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে, বিদায় হয়েছে, আপনাদেরকে সে একইভাবে বিদায় নিতে হবে। আগামীতে আন্দোলনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজারীবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী এবং আরমানকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত।
হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়ার অভিযোগে রোববার তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলের কর্মীদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুণ রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেপ্তার করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্যের পেছনে বিএনপি জামায়াতের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একটি সংগঠনের ব্যানারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এমনকি ২৬শে মার্চ জনগণের সম্পত্তির উপর হামলা হয়েছে, জনগণের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভূমি অফিস, থানা, সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরও হামলা হয়েছে। এসব কর্মকাণ্ডকে বিএনপি জামায়াত সমর্থন দিয়েছে বলেও জানান মন্ত্রী। নারায়ণগঞ্জ ও বায়তুল মোকাররমে সাংবাদিকদের উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিকের উপর হামলা দুঃখজনক। সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কোনো ঘটনা ঘটলে সেটি গণমাধ্যমে প্রকাশের জন্য, জনগণকে জানানোর জন্য সাংবাদিকরা দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি সমস্ত রাজনৈতিক দল, সমস্ত পক্ষকে অনুরোধ জানাবো, পেশাগত দায়িত্ব পালন করার সময় যেন কোনো সাংবাদিক নিগৃহীত না হয়, কোনো সাংবাদিক উপর হামলা পরিচালনা করা না হয়। ২২ বছর পর বিদেশে ট্রফি জয়ের স্বপ্ন ভাঙল জাতীয় ফুটবল দলের। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ বাংলাদেশ। রক্ষণের ব্যর্থতায় স্বাগতিক নেপালের কাছে হার ২-১ গোলে। প্রথমার্ধে ২ গোল হজম করায় মনোবল ভেঙেছে। শেষ দিকে ১ গোল শোধ দিয়ে কেবল আফসোস বাড়িয়েছেন সুফিল। স্বাগতিক দর্শকে ঠাসা গ্যালারি, দশরথের ফাইনালে উপস্থিত নেপাল প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে ১০ মিনিট দেরিতে শুরু ম্যাচ। ট্রফির আশায় মাঠে নামেন জামালরা। ত্রিদীপ গুরু এবার কিন্তু এটা ভুল পাস, কিন্তু শুরু থেকেই সব গোল মেলে। জেমির একাদশ চমকে ভরা। স্বীকৃত ডিফেন্ডার কেবল ২ জন, রাইট উইং ব্যাকে সাদউদ্দিন। অনভিজ্ঞ বাংলা রক্ষণে একের পর এক নেপালের আক্রমণে ছন্ন ছাড়া লাল সবুজ। এগিয়ে যেতে সময় নেয়নি। ১৮ মিনিটে কর্নার প্রতিহত হলেও সঞ্জোগ রায়ের শট খুঁজে নেয় জাল। বিপদ হতে পারে, সঞ্জোগ রায় সেই সুযোগটা নিলেন। ১-০ গোলে এগিয়ে কোণঠাসা জামালরা ম্যাচের প্রথম কর্নার পায় ২৮ মিনিটে, কিন্তু দুর্বল হেড হতাশা বাড়িয়েছে। একটা পাস, সেখানে বিশাল রায় আছেন এবং বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় নেপাল। ফাঁকায় পেয়ে যাওয়া বলে পূর্ণতা দিতে ভুল করেননি বিশাল রায়। জেমিরের দল দ্বিতীয়ার্ধের শুরুতেই ২ ডিফেন্ডার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা জেমির, কিন্তু পার্থক্য ঘুচানোর সুযোগ মেলেনি। ভুল পাস আর পরিকল্পনাহীন ফুটবলে মতিন মেহেদিরা ব্যর্থ বারবার। সুযোগ বাংলাদেশ দলের সামনে ছিল, কিন্তু আরো এক। অবশেষে ১ গোল আসে ৮২ মিনিটে। বদলি নেমে লক্ষ্যভেদ সুফিলের। এবার কিন্তু গোল হয়ে গেল, একটা গোল শোধ করতে পেরেছে। শেষ দিকে সমতে ফেরার সুযোগ আসে, তবে আধিপত্য দেখিয়েও গোল পাওয়া হয়নি বাংলাদেশের। হতাশার হারে ভাঙে ট্রফি জয়ের স্বপ্ন। শিরোপা জয়ের উৎসবে মেতেছে নেপাল, হতাশায় বাংলাদেশ। জেমির ভুল টিম কম্বিনেশনে শিরোপা পাওয়া হয়নি। ট্রফি না পেলেও পরীক্ষা নিরীক্ষার এই সফরে কতটুকু সফল হয়েছে বাংলাদেশ সেটা জানা যাবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে। আমাদেরকেও সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। নেপিয়ারে কাল সিরিজের দ্বিতীয় টি-20 সিরিজ বাঁচিয়ে রাখার পরীক্ষায় একাদশে অন্তত 2টি পরিবর্তন আসবে। টানা ব্যর্থ লিটন ও সৌম্যের জায়গায় শান্ত ও সৈকতের সম্ভাবনা বেশি। পেইসে দেখা যেতে পারে রুবেল কিংবা তাসকিনকে। মুশফিকের ফিটনেস নিয়ে শঙ্কা কাটছে না। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। একটা ম্যাচ শেষ হচ্ছে আর আক্ষেপের তালিকা লম্বা হচ্ছে। যে তালিকায় উপরের দিকে ব্যাটিং ব্যর্থতা আর ফিল্ডিং মিস। ডানেডিন থেকে শুরু হ্যামিল্টনে এসেও থিতু হতে পারছে না বাংলাদেশ। ফরম্যাট বদলালেও ভাগ্য বদলে নিজেরাই মাথা কুটে মরছে। নেপিয়ারে সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষা। পাস মার্ক পেতে মাহমুদুল্লাহদের সর্বোচ্চটাই দিতে হবে। ঘুরে দাঁড়াতে একটা মোমেন্টাম দরকার, তবে ব্যর্থতা মাথা থেকে সরাতে পারছে না ক্রিকেটাররা। আমার কাছে মনে হয়েছে ওই একটা কেস, ওই সময় কনওয়ের ওর 47 রান ছিল, ও শেষ করছে 92। ওই কেসটা হইলে হয়তো বা আরও 20টা রান কম থাকতো আর কি। ওই জায়গায় আমরা একটু পিছাইছি। একাদশে পরিবর্তন এনেও ম্যানেজমেন্ট ভরসা পাচ্ছে না। লিটন সৌম্য ম্যাচের পর ম্যাচ হতাশ করছেন। তাদের জায়গায় পরিবর্তন আসবে।
সেক্ষেত্রে শান্তর সম্ভাবনা সবচেয়ে বেশি। অভিষেকে হতাশ করা শরীফুলের জায়গায় তাসকিন কিংবা রুবেলকে দেওয়া হবে পেস অ্যাটাকের দায়িত্ব। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে অভিষেকে বাজিমাত করা নাসুমে আস্থা ম্যানেজমেন্টের। ডেগু ম্যাচে আসলে মানে বোলিংটা যেরকম শুরু করার কথা ওইরকম হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আর একটু ভালো হইতে পারতো আর কি। নেপিয়ারে পৌঁছে অনুশীলন করেনি বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি দূর করতে আর ব্যর্থতা থেকে মুক্তি নিতে আপাতত বিশ্রাম দরকার মাহমুদুল্লাহদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড। প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন তুষার ইমরান, জাকির হোসেন ও পিনাক ঘোষ। বোলাররাও পিছিয়ে নেই, 6টি করে উইকেট নিয়ে আলো কেড়েছেন মুকিদুল মুগ্ধ ও সোহাগ গাজী। আর তাইজুল ও সানজামুলের শিকার 4 উইকেট। আগেই জানিয়ে রেখেছেন এটাই শেষ মৌসুম। প্রথম রাউন্ডে 1 রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন তুষার ইমরান। দ্বিতীয়টায় পূর্ণতা দিলেন, তুলে নিয়েছেন ক্যারিয়ারের 32তম সেঞ্চুরি, যা টাইগার ক্রিকেটের সর্বোচ্চ। 5টা কম নিয়ে 2-এ আছেন নাইম ইসলাম। বাকিরা তুষারের মোমেন্টাম কাজে লাগাতে পারেননি। মুকিদুল মুগ্ধকে সামলাতে হিমশিম খেয়েছেন। খুলনা অল আউট হয়েছে 221 রানে। 6 উইকেট নিয়ে জাতীয় দলে খেলার দাবি জানিয়ে রাখলেন 20 বছর বয়সী মুগ্ধ। দিন শেষে রংপুর তুলেছে 3 উইকেটে 103 রান। বিকেএসপিতে হয়েছে উইকেট বৃষ্টি, দাপট দেখিয়েছেন স্পিনাররা। রাজশাহীর তাইজুল সানজামুলের শিকার 4টি করে উইকেট। অন্যদিকে সোহাগ গাজী নিয়েছেন 6 উইকেট। তাতে 82 রানে অল আউট হয়েও লড়াইয়ে ফিরেছে বরিশাল। রাজশাহী গুটিয়েছে 151 রানে। কক্সবাজারে ঢাকার বিপক্ষে বড় সংগ্রহের পথে সিলেট। জাকির হোসেনের সেঞ্চুরি আর জাকির আলীর 50-তে 6 উইকেটে করেছে 282 রান। সাগর পাড়ে অন্য ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন পিনাক ঘোষ। তার অপরাজিত 132 ও ইয়াসির রাব্বির 49 রানে দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রামের সংগ্রহ 4 উইকেটে 281 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্জি গিনাব্রির একমাত্র গোলে বিশ্বকাপ বাছাই পর্বে রোমানিয়াকে হারিয়েছে জার্মানি। এই জয়ে যে গ্রুপে শীর্ষে উঠেছে ওয়াকিম লোর দল। হাভার্সের অ্যাসিস্টে 16 মিনিটেই দলকে এগিয়ে দেন গিনাব্রি। ম্যাচে আরও 17টি শট নিলেও গোলে রূপান্তর করতে পারেনি জার্মানি। অন্যদিকে বুলগেরিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানে জিতেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিরতির আগে আন্দ্রেয়া বেলোত্তির গোলের পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানুয়েল লোকাতেল্লি। এই জয়ে ইতালিও নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। আজ পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় থাকছে বিশেষ দোয়া মাহফিল। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অতীতের গুনার জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানরা। খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। 1995 সালের 25 এপ্রিল নগরীর ইকবাল রোডে নিজ গাড়িতে বসেছিলেন আবুল কাশেম। এ সময় 5-6 জনের একদল সন্ত্রাসী তার গাড়ি চালককে গুলি করে হত্যা করে। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 1996 সালের 5 মে 10 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এ রায় ঘোষণা করে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় 6 জনকে খালাস দেওয়া হয়েছে। আর মামলা চলাকালীন 2 আসামির মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 14 জন। এর মধ্যে গাজীপুরে লরি উল্টে মারা গেছেন 2 জন। সকালে লক্ষ্মীপুর থেকে অটোরিকশা যোগে মাছ ধরতে জকসিন বাজারে যাচ্ছিলেন 5 জেলে। পালোয়ানপোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি
পিকআপ অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন। আহত 4 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। গাজীপুরে কাপাসিয়ার পাবুর এলাকায় লরি উল্টে মারা গেছেন 2 শ্রমিক। এছাড়া কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় ট্রাক চাপায় মারা গেছেন এক সাইকেল আরোহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার নেতৃত্বে পৌঁছাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারকে সম্মান জানিয়েই করোনা মহামারীতে বাংলাদেশে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বিকেলে প্রেস ক্লাবে শেখ হাসিনা সরকার শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সবচেয়ে সাহসী ও আত্মত্যাগী নেতা হিসেবে বিশ্ব নেতাদের কাছে পরিচিত শেখ হাসিনা। মুজিব শতবর্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঠানো বার্তায় 65 দেশের শীর্ষ নেতারা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। একই সাথে এদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেবার জন্য শেখ হাসিনার মানবতারও প্রশংসা করেছেন তারা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 2.5 লাখ বিদেশি। এসব বিদেশি নিয়োগ দেয়ায় কাজের সুযোগ হারাচ্ছে দেশের শিক্ষিত জনগোষ্ঠী। তবে ব্যবসায়ীদের দাবি, দেশে দক্ষ কর্মী না পাওয়ায় বিদেশিদের নিয়োগ দিচ্ছেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, দেশে দক্ষ কর্মী তৈরিতে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে। সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কম বেশি সব জায়গাতেই দেখা মেলে বিদেশি কর্মীদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, 44টি দেশের প্রায় 2.5 লাখ বিদেশি বৈধ বা অবৈধভাবে কাজ করছে বাংলাদেশে। তাদের মাধ্যমে প্রতি বছর বিদেশে পাচার হচ্ছে 26,400 কোটি টাকা। এতে দেশের টাকা বাইরে যাবার পাশাপাশি বিপুল রাজস্ব হারাচ্ছে দেশ। বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকরা সংখ্যায় বেশি। বৈধ অবৈধ মিলে আমরা এটার উপর ভিত্তিতে বিভিন্ন সূত্র অ্যানালাইসিস করে হিসাব করেছিলাম। আমরা ন্যূনতম বলেছি 2.5 লক্ষ। ইন্ডিয়া সবচেয়ে বেশি, তারপরে চায়না, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, দেশে দক্ষ কর্মী না পাওয়ায় বাধ্য হয়ে বিদেশ থেকে কর্মী আনেন তারা। আমাদের সব এক্সপার্টি আছে, এরপরে কালকের মতো যেটা বের হচ্ছে এটা তো আমার নয়। এটাকে করতে হলে আমার লোকের ট্রেনিং দিতে হলে বিদেশি একটা নিয়ে এসে 6 মাস কাজ করলো বা 1 বছর কাজ করলো। বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়ায় বাড়ছে শিক্ষিত বেকারের হার। দেশে স্নাতক ডিগ্রিধারী 47% বর্তমানে বেকার। তাই উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে উদ্যোগী হবার পরামর্শ তাদের। প্রফেশনের জন্য কি ন্যূনতম স্কিল থাকতে হবে, তার জন্য কি একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, কি পরিমাণ তার অভিজ্ঞতা থাকতে হবে, এবং কি কি জিনিসে তার দক্ষতা থাকতে হবে, এবং কি কি ট্রেনিং তার আলাদাভাবে নিতে হবে, এই ধরনের স্কিল রিকোয়ারমেন্টগুলো যদি সরকার সেট করে দেন, সেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটি করতে পারে বিভিন্ন অ্যাসোসিয়েশন সঙ্গে আলাপ করে। দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,80,000। কাজ না পেয়ে অনেক শিক্ষিত বেকার অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন বিদেশে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে পণ্য খালাস না করায় চট্টগ্রাম বন্দরে জমেছে পচনশীল পণ্যের স্তূপ। এ ধরনের 298 কন্টেইনার পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস হাউস। পণ্যের তালিকায় রয়েছে ফলমূল, মাছ, মাছের খাবার, শস্য সহ বিভিন্ন ধরনের 6,000 টন পণ্য। আমদানি সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানিকারকের প্রতারণা এবং লোকসানের আশঙ্কা সহ নানা কারণে এসব পণ্য বন্দর থেকে ছাড় করায়নি অনেক আমদানিকারক। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা 49,000 টিউস। যদিও বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় 70% কন্টেইনারের চাপে অনেকটা ত্রাহি অবস্থা বন্দরের। এতে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এই প্রেক্ষাপটে আমদানি করা পণ্য দ্রুত ডেলিভারির পাশাপাশি নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামে তুলতে কাস্টম হাউসকে বারবার তাগাদা দিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। সেই প্রেক্ষাপটে শুরু হলো 298টি কন্টেইনারে থাকা ব্যবহার অনুপযোগী পণ্যের ধ্বংসের কাজ। এর মধ্যে কিছু পণ্য আছে আমদানি নিষিদ্ধ। এটা একটা মাইল ফলক। পোর্টে আপনারা জানেন, বিভিন্ন সময় দেখছেন যে এটা ধ্বংস কার্যক্রম পরিচালনা না করার কারণে একটা জট তৈরি হয়েছে। এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হচ্ছে। তা আমরা যেটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ধ্বংস কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি।
আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন নামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। এছাড়া আইনি জটিলতায় আটকে ছিল বেশ কিছু কন্টেইনার। যেটা তারা আনার কথা সেটা তারা পায়নি। আর একটা হতে পারে, ধরেন তাদের সাথে আপনার রপ্তানিকারকের সাথে হয়েছে যে তাদেরকে 10 রকমের আইটেম দিবে, দেখা গেল একটা পাঠাইছে যেটা সবচেয়ে কম দামি, বাকি যেগুলো পাঠানোর কথা তাদের লাভ হইতো সেগুলো পাঠায়নি। এসব পণ্য ধ্বংস করতে প্রায় 10 দিন সময় লাগবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ। এই মহাসড়কটির কাজ শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। শাসেক ঢাকা সিলেট করিডোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে বিশাল কর্মযজ্ঞ। 4 লেনের ঢাকা সিলেট মহাসড়কে সংযুক্ত করা হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্টেক করিডোর, সার্ক করিডোর সহ আঞ্চলিক সড়ক নেটওয়ার্ক। এতে ব্যয় ধরা হয়েছে 16,918 কোটি 58 লাখ টাকা। 209 কিলোমিটার দীর্ঘ মহাসড়কে থাকছে অত্যাধুনিক ফ্লাইওভার, ওভারপাস সহ রেল ওভারব্রিজ। সড়কের দুপাশে থাকছে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন। সড়কটি চালু হলে শিল্প ও বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সাথে অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সিলেট থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সিলেট হয়ে আমাদের পার্শ্ববর্তী 7 সিস্টার যেটা ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে। 6 লাইন এর মাধ্যমে আমাদের সিলেটের অর্থনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে আমরা কিন্তু অনেক বেশি উপকৃত হব। প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর তা বাস্তবায়নে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কনসালটেন্ট এবং কন্ট্রাক্টর নিয়োগের জন্য ডকুমেন্টেশন, দাতা সংস্থার সঙ্গে যোগাযোগ, এই কাজগুলো আমরা এখন করতেছি। মেগা প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রযুক্তির সক্ষমতা না থাকায় আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এই বিশাল কাজের জন্য বিশাল প্রযুক্তি, বিশাল এফোর্ট দরকার। আমরা এই মুহূর্তে পুরোপুরি সক্ষম নই কাজটা করার জন্য, ইচ্ছা আছে। সবকিছু ঠিক থাকলে 2026 সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভূস্বর্গ হিসেবে ভারতের জম্মু কাশ্মীরের খ্যাতি বিশ্বজুড়ে। করোনা মহামারীর জন্য দীর্ঘদিন বন্ধ থাকলেও সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে শ্রীনগরের বিখ্যাত টিউলিপ বাগান। মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে টিউলিপের সৌন্দর্য উপভোগ করছেন সব বয়সী মানুষ। সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক টিউলিপ। ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর টিউলিপ বাগান সবসময়ই পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সেখানে প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ফোটে টিউলিপ ফুল। এই সময় টিউলিপ শোভা ছড়ায় 120 একর জায়গা জুড়ে। জাবারওয়ান পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বাগান আগে সিরাজবাগ নামে পরিচিত ছিল। বর্তমানে সবাই চিনে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে। সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এশিয়ার বৃহত্তম এই টিউলিপ বাগান। টুইট বার্তায় এই সুখবর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শনার্থীদের টিউলিপ বাগান ভ্রমণের আহ্বান জানান। এবারে শ্রীনগরের বাগানে ফুটেছে 64 প্রজাতির 15 লাখের বেশি টিউলিপ ফুল। তবে করোনা সতর্কতায় পর্যটকদের টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে হবে মাস্ক পরেই। মেনে চলতে হবে স্যানিটাইজার ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধিও। করোনা মহামারীর কারণে গত বছর বন্ধ ছিল টিউলিপ বাগান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।